ইঞ্জিনিয়ার কতগুলো অঙ্ক যেন করে রাখার কথা ছিল ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের? স্যার দেখতেছি। আর 39 পর্যন্ত হয়েছে। 39? ও আচ্ছা, না 39টা বোধহয় আমি করিনি, আমি বলছি বুঝাই দিব। ও আচ্ছা, এই যে এই দুইটা 37, জি স্যার, 37 আর 40। 37, 40 এই দুইটা আমি বুঝাই দিব বলছিলাম, তাই না? এছাড়া বাকি সবই করতে জি বলছিলাম, স্যার। তাই না? জি স্যার। চলো আমরা খাতা নেই। ঠিক আছে লিখিয়া। হ্যাঁ। দেখো এখানে আমাদের ইয়ার এন্ড প্রাইস দেওয়া আর প্রবাবিলিটি দেওয়া, এটা কিন্তু পণ্যের প্রাইস, ইয়ার এন্ড প্রাইস, আর এটা হচ্ছে প্রবাবিলিটি। সাধারণত প্রাইসের সাথে প্রবাবিলিটি গুণ দেওয়ার পর যদি যোগ করি, সেটা এক্সপেক্টেড প্রাইস হওয়ার কথা, কিন্তু ওনারা বের করতে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। আমি এই কারণেই এই অঙ্কটা তোমাদেরকে কতদিন করতে দিই না, আমি বলছি যে আমাকে করে দিতে হবে। পার্থক্যটা একটু দেখো, এখানে আছে ইয়ার অফ এন্ড অফ ইয়ার প্রাইস, এটা বছরের শেষের প্রাইসটা দেওয়া আছে, মানে শেয়ারের প্রাইস। আর ওনারা বলে দিয়েছে এই শেয়ার গুলো কোনো ডিভিডেন্ড দেয় না, এই শেয়ার গুলো কোনো ডিভিডেন্ড দেয় না, এই স্টক দ্যাট পেজ নো ডিভিডেন্ড, এই যে এই শেয়ার গুলো কোনো ডিভিডেন্ড দেয় না, বাট বর্তমানে আমরা এটা বিক্রয় করছি 100 টাকা, এটা P0, এটা হচ্ছে 100 টাকা বর্তমান প্রাইস, তার মানে এটা P0। আর এখানে যেটা দেওয়া আছে এগুলো সব এন্ড অফ দ্য ইয়ার প্রাইস, এটা হচ্ছে P1। তাহলে আমাদের অঙ্কের মধ্যে P1 আছে এবং P0 আছে, এটা হচ্ছে প্রাইস। কিন্তু ওনারা আমাদেরকে বলছে ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হলে এই প্রবাবিলিটিটা এই প্রাইসের সাথে গুণ দিলে হবে না, রিটার্নের সাথে গুণ দিতে হবে। যে প্রবাবিলিটিটা এখানে দেওয়া আছে, এই প্রবাবিলিটিটা তোমার এই প্রাইসের সঙ্গে গুণ দিলে হবে না, এই প্রবাবিলিটিটা গুণ করতে হবে রিটার্নের সাথে। কিন্তু আমাদের হাতে রিটার্ন নাই, আমাদের হাতে আছে বিগিনিং প্রাইস আর আমাদের হাতে আছে এন্ডিং প্রাইস। তাহলে বিগিনিং প্রাইস এবং এন্ডিং প্রাইস আছে, রিটার্ন নেই, কিন্তু ওনারা বের করতে বলছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তাহলে আমরা অবশ্যই এই প্রবাবিলিটিটা গুণ করব এটার সাথে না, রিটার্নের সাথে। তাই আগে আমাকে রিটার্নটা বের করে নিতে হবে। তাই চলো আমরা রিকোয়ারমেন্ট এর জবাবটা এখন দেই। আমরা এখন রিকোয়ারমেন্ট এর জবাব দিব। সবাই খাতা নাও। রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন। আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করব। আর এই এক্সপেক্টেড রিটার্নটা বের করার জন্য আমাদের হাতে কি আছে চলো একটু দেখি। আমাদের এখানে এন্ড অফ ইয়ার প্রাইস দেওয়া আছে, কারেন্ট প্রাইসটা আমরা লিখবো, এখানে আমরা টোটাল রিটার্নটা বের করব, এরপরে প্রবাবিলিটি দিব, তারপরে এক্সপেক্টেড রিটার্ন বের করব। অর্থাৎ এই ছকটার মাধ্যমে আমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করব। প্রথমে এন্ড অফ ইয়ার প্রাইস, এন্ড অফ ইয়ার প্রাইসকে আমরা P1 বলি, এন্ড অফ ইয়ার প্রাইসকে আমরা P1 বলি। এবার লিখবো হচ্ছে বিগিনিং প্রাইস, বিগিনিং প্রাইসকে আমরা বলি P0।
এবার আমরা লিখবো টোটাল রিটার্ন। এই টোটাল রিটার্নকে আমরা আর বলি, আর এটা সমান সমান আমাদের সূত্রটা হবে স্যার 5টা ঘর না? হ্যাঁ, এবার আমাদের সূত্রটা হবে P1 মাইনাস PO ডিভাইডেড বাই PO ইন্টু 100। এই সূত্র ব্যবহার করে আমরা রিটার্নটা বের করি, আর এই রিটার্নের রেজাল্ট যেটা আসবে ওটা হবে পার্সেন্টেজে। সেজন্য আমরা এখানে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিলাম, যাতে আর আমাদেরকে আলাদাভাবে এর মধ্যে পার্সেন্টেজ লিখতে না হয়। তাহলে দেখো, আমরা এন্ড অফ দ্য ইয়ার প্রাইস সেটাকে বললাম P1, বিগিনিং প্রাইস এটাকে আমরা বললাম PO, এটা হলো টোটাল রিটার্ন, এটা হচ্ছে আর এর মান, প্রবাবিলিটি এটাকে আমরা বলি P, আর এবার লিখবো এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্নকে আমরা বলি আর বার। আচ্ছা, আর বলি এখন, আর বারটা যোগ করে লিখবো না, এটাকে এক্সপেক্টেড রিটার্ন আর, আর এটা বের হয় রিটার্ন এবং প্রবাবিলিটি গুণ করে। এই হচ্ছে আমাদের টেবিল। আমাদের এখানে আছে সব মিলে 1 2 3 4 5টা। তাহলে আমরা নিচের দিকে 1 2 3 4 5 আর টোটালের জন্য একটা। এই ছকটা আমরা সবাই রেডি করে ফেলি। দেখো, আমাদের প্রথম এন্ড অফ দ্য ইয়ার প্রাইস ছিল 90, কিন্তু আমাদের বিগিনিং প্রাইসটা ছিল ওই যে উপরে 100। এবার তুমি এই দুটো মান এই সূত্রের মধ্যে বসাও, এই দুটো মান এই সূত্রের মধ্যে বসায় দেখো কত হয় রেজাল্ট। তাহলে 90 মাইনাস 100 ভাগ হচ্ছে 100, তাহলে এটা -10 হয় না? জি স্যার। তাহলে প্রথমটা হচ্ছে -10। আমাদের প্রবাবিলিটিটা দেখো, প্রথমটার প্রবাবিলিটি 0.10। এবার এটার সঙ্গে গুণ করে দাও, এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে হয়ে যাবে দেখো -1। দেখো তো -1 হয় কিনা। জি স্যার। এবার দেখো, আমাদের পরেরটার এন্ড অফ দ্য ইয়ার প্রাইস হচ্ছে 100, তাহলে এর পরেরটার প্রাইস হচ্ছে 100। হয়েছে? সবাই সবাই কি আমার সাথে সাথে করছো তো? জি স্যার। এটা জি এন্ড অফ দ্য স্যার। ইয়ার প্রাইস হচ্ছে 100। আচ্ছা বলো তো এবার বিগিনিং প্রাইসটা কত? স্যার 100ই। জি না। স্যার তাহলে স্যার ওই 100 থেকে কি 1 মাইনাস ও করে ও দিব? আচ্ছা, এটা মধ্যে ও আচ্ছা, না এখানে সাল বলে দেয়নি। না না, সাল বলে দেয়নি। না না, সাল বলে দেয়নি, তো ওই 100ই হবে, রাইট। সাল বলে দেয়নি, তাহলে এটা 100ই হবে না, ঠিক আছে। আমি মনে করছি ইয়ার 1 2 3 4 এভাবে বলে দিয়েছে, না। সাল যেহেতু বলেন, তাহলে সকল ক্ষেত্রে এটা বিগিনিং প্রাইস। তাহলে চলো তো এবার আমরা মান বের করি। তাহলে এবার দুইটাই 100, তাই না? তাহলে কি এটা শূন্য হয় না? জি স্যার।
তাহলে এটার মান আসে 0। আমাদের প্রবাবিলিটি ছিল কত? 0.20। তাহলে এটা গুণ করলে হবে 0। হয়েছে? জি স্যার। এবার আসো 3 নাম্বারটা, এটা ছিল 110, এন্ড অফ দ্য ইয়ার প্রাইস ছিল 110, বিগিনিং প্রাইসটা হচ্ছে 100। তাহলে এবার এখানে মানটা বসাও। তাহলে 110 মাইনাস 100 ডিভাইড বাই 100 ইন্টু 100। তাহলে এটাও কি 10 হয় না? জি স্যার, +10। আর 3 নাম্বারে আমাদের প্রবাবিলিটি ছিল 0.4। তাহলে আমাদের এই মানটা হবে 4 নাকি? জি স্যার। এবার দেখো আমাদের পরেরটা ছিল কত? 120। 120 এটা হলো 100। তাহলে এবার এটা কত হয়? স্যার এটা হয় 20। তাহলে এটা হয় 20। আর এটার প্রবাবিলিটি 4 নাম্বারটার প্রবাবিলিটি কত ছিল? 1 2 3 4 0.20। 0.20। তাহলে এটা কত হয়? 4। জি স্যার। এবার আসো পরেরটাতে 130, বিগিনিং প্রাইসটা 100। তাহলে এটা 130। তাহলে এটা কত হয়? 30। 30। জি স্যার। আমাদের প্রবাবিলিটিটা কত ছিল? 0.10। 0.10। এটা কত হয়? 3। জি স্যার, 3। এবার বলো তো, এটা আমরা যোগ করে দিলেই আমাদের এক্সপেক্টেড রিটার্নটা এসে পড়বে না? আমাদের এক্সপেক্টেড রিটার্নটাকে আমরা বলি আর বার। তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্নটা, এটা এখন যোগ করে দিলেই হবে না, খালি এটা মাইনাস হবে, এগুলো প্লাস হবে। 4 আর 4 8, 8 আর 3 11, 10। 11 থেকে 1 বিয়োগ করলে হবে 10। তাহলে এই হবে 10%। এই আমাদের এক্সপেক্টেড রিটার্নটা বের হয়ে গেল। এই আমাদের এক্সপেক্টেড রিটার্নটা বের করে ফেললাম। বলো তো তোমরা এক্সপেক্টেড রিটার্নটা বের করাটা বুঝছো কিনা? তাহলে কিভাবে জি আমরা এই স্যার। অঙ্কটার এক্সপেক্টেড রিটার্নটা বের করলাম, এটা আমরা সবাই বুঝেছি। স্যার সাল দেওয়া থাকলে কি হতো আচ্ছা, 100 সাল দেওয়া জায়গায়? থাকলে এই প্রথম সালের যেটা এন্ডিং, এটা তখন দ্বিতীয় সালের বিগিনিং হয়ে যেত। কি বলছি বুঝেছো? ও আচ্ছা। জি স্যার। প্রথম সালের জন্য যেটা এন্ডিং, জি স্যার। সেটাই দ্বিতীয় সালের জন্য তখন ওইটা বিগিনিং পরের বছরের জন্য beginning। বিগিনিং হয়ে যেত, ঠিক না? আচ্ছা। জি স্যার। আর এখানে যেহেতু সাল বলেনি, তার মানে সকল সালের জন্যই এই 100 টাকা হচ্ছে বিগিনিং, বুঝছো? জি। এই যে বলছে অফ 1 ইয়ার, কোন 1 বছর, দেখছো? তো যদি এখানে ইয়ার 1 2 3 4 5 এভাবে বলতো, তাহলে অবশ্য প্রথম বছরের বিগিনিংটাই পরের এন্ডিংটাই পরের বছরের বিগিনিং হতো। এখানে সেটা হবে না। যাই হোক, এবার 2 নম্বর রিকোয়ারমেন্টটা, ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্সপেক্টেড রিটার্ন। তাহলে এবার যে এক্সপেক্টেড রিটার্ন গুলো বের করেছি, সেখান থেকে আমরা এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। রিকোয়ারমেন্ট বি, ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রিটার্ন স্যার এটা তো স্ট্যান্ডার্ড ও ডেভিয়েশন আছে, বের স্ট্যান্ডার্ড করতে বলছে। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করবো, তাহলে চলো। we know স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে সাধারণত সিগমা বলি।
সিগমা সমান সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা সিগমা বলি। আর এই সিগমার সূত্রটা এখন কি লিখবো আমরা, তোমরা চলো দেখি। আমরা প্রথমে লিখবো সামেশন আর মাইনাস আর বার সামেশন আর বার হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি। এই রুট ওভার সহ আর কি, স্যার রুটের ভিতরেই? হ্যাঁ রুটের ভিতরেই, এই পিটা রুটের ভিতরেই হবে, বুঝছো? তো এটা রুটের ভিতরেই হবে। তাহলে সামেশন আর বার হোল স্কোয়ার ইনটু প্রবাবিলিটি, পুরোটার উপর রুট ওভার, কি ঠিক আছে? তো এইটা হবে হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এবার আমরা এটাকে মান বসাবো। দেখো আমাদের প্রথম আটটা কত ছিল রিটার্ন, আমাদের প্রথম রিটার্নটা ছিল -10, তাই না? এই যে প্রথম রিটার্নটা -10 ছিল না? জি স্যার। জি স্যার। -10 মাইনাস এক্সপেক্টেড রিটার্নটাও আমাদের 10 ছিল, তাহলে এক্সপেক্টেড রিটার্নটাও 10 হোল স্কোয়ার ইনটু প্রথমটার প্রবাবিলিটি কত ছিল? প্রথমটার প্রবাবিলিটি ছিল 0.10, প্রথমটার প্রবাবিলিটি ছিল 0.10। এটা রুটের ভিতরেই হবে, বুঝছো? এবার প্লাস আমাদের দ্বিতীয় রিটার্নটা কত ছিল? জিরো। আমাদের দ্বিতীয় রিটার্নটা ছিল, আমি এটা ইয়ে দিয়ে লিখি, মাউস দিয়ে লিখি, হিজিবি দিছে। আমাদের দ্বিতীয় রিটার্নটা ছিল হচ্ছে 0, তাহলে এটা হবে 0 মাইনাস আর বার ছিল 10 হোল স্কোয়ার। আর দ্বিতীয়টার প্রবাবিলিটি কত ছিল? 0.20, জি স্যার। 0.20 প্লাস আমাদের 3 নাম্বার রিটার্নটা কত ছিল? 10 10। -10 হোল স্কোয়ার। আর তৃতীয় প্রবাবিলিটিটা কত ছিল? 40। 0.40 প্লাস
আমাদের এবার 4 নাম্বার রিটার্নটা কত ছিল? 20। হ্যাঁ 20। 20 মাইনাস হচ্ছে 10 হোল স্কোয়ার। আর এটার প্রবাবিলিটি কত ছিল? 0.20 0.20। প্লাস আমাদের শেষ রিটার্নটা কত ছিল? 30। 30 30 minus 10 whole square হ্যাঁ 30 মাইনাস 10 হোল into স্কোয়ার। 1. আর এটার প্রবাবিলিটি ইন্টু ছিল 1 0.10, তাই না? স্যার। আর পুরাটার উপর কিন্তু রুটটা কিন্তু পুরাটার উপর হবে, রুট রুট পুরাটার উপর হবে। নাও এবার তোমরা ক্যালকুলেশন করো, এবার তোমরা এটা ক্যালকুলেশন করে রেজাল্টটা বের করো। স্যার স্যার 82 আসছে। 100 কত? স্যার আমার তো 100 আসে। আমার 82। পুরাটা রুট করছো তো? না পুরা স্যার রুট স্যার করি নাই। পুরাটার উপর রুট আছে স্যার কিন্তু। আমি পুরোটাই রুট করছি। পুরাটার উপর রুট করো। রুট করার পরে কত হয় সেটা বলো। স্যার আমার মিলতে কত হয়েছে? না স্যার 6 পয়েন্ট সামথিং আসছে। দেখে তো 10.95। তাহলে আমি বলছি ক্যালকুলেশন করো। -10 মানে কিন্তু 20, বুঝছো? 20 কে স্কোয়ার জি করো, স্যার 20 কে স্কোয়ার করো, 20 কে তাহলে হবে 400 400। হয়। 400 কে 0.1 দিয়ে গুণ করো, তাহলে হবে 40। 40। তাহলে প্রথমটা হচ্ছে 40, তাই না? জি স্যার। এবার পরেরটা হচ্ছে 0 থেকে সেকেন্ডটা 10। 0, থার্ডও 0। না না, দ্বিতীয়টা 0 হবে কেন? 0 থেকে -1 বিয়োগ করলে হবে হচ্ছে, 0 থেকে 10 বিয়োগ করলে হবে হচ্ছে -10। মাইনাস তাকে স্কোয়ার করলে হবে হচ্ছে 100। 100। 100 কে 0.2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 20। তাহলে পরেরটা হবে 20। জি স্যার। জি ঠিক আছে। স্যার। 3 নাম্বারটা হবে 0। স্যার পরেরটাও 20, এর পরেরটা হচ্ছে 40। আচ্ছা, এর পরেরটা হবে 20 থেকে 10 বিয়োগ করলে 10, 10 কে স্কোয়ার করলে হবে 100, 100 কে 0.2 দিয়ে গুণ করলে হবে 20। তাহলে 4 নাম্বার হবে 20। জি স্যার। আর এর পরেরটা হবে 40, তাই না? জি স্যার। এবার এই সবগুলোকে যোগ করো। 120।
আসে। এবার 120 কে রুট করো। জি স্যার, 10.95445। এই দেখো অ্যান্সার এসে পড়ছে। ঠিক আছে। জি স্যার। স্যার ওই যে আমি ওই সেকেন্ডটাতে ভুল করে ফেলছি। মানে ওটাতে জিরো ধরে ফেলছো তাই না? জি স্যার। 0 থেকে 10 মাইনাস করলে ওটা হবে -10, আর -10কে স্কোয়ার করলে ওটা হবে 100, তাই না? 100কে 0.2 দিয়ে গুণ করলে হবে 20। এই তোমরা বাকিরা কি সবাই ক্যালকুলেশন করতে পারছো? এই যে 10.95 টানতে পারছো? স্যার পারছি। আচ্ছা, তাহলে গেল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হয় তখন যেন আমরা এই সূত্রটা ব্যবহার করে নিজেরাই করতে পারি। চলো আমরা এবার পরের অঙ্কটা দিকে তাকাই। এই অঙ্কটা এখান থেকে বুঝাই দেওয়া যাবে। এই অঙ্কটা হচ্ছে এটা পরীক্ষাতে আসা অঙ্ক। এখানে কি প্রশ্নটা করেছে, একটু প্রশ্নটা আমরা পড়ি সবাই একটু মন দিয়ে। সবাই একটু দেখো। দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন আর 15% ফর ইনভেস্টমেন্ট 1। প্রথম ইনভেস্টমেন্ট থেকে আমরা রিটার্ন পাই 15%। তাহলে একটা ইনভেস্টমেন্টের রিটার্ন দেওয়া আছে 15%, এটা হচ্ছে রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন। এই যে এক্সপেক্টেড রিটার্ন, এন্ড 12% ফর ইনভেস্টমেন্ট 2। আর দ্বিতীয় ইনভেস্টমেন্ট থেকে আমরা রিটার্ন পাই 12%। তাহলে দুইটা ইনভেস্টমেন্টের রিটার্নটা দুই রকম। একটা থেকে আমরা পাই 15%, একটা থেকে আমরা পাই 12%। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ফার্স্ট ইনভেস্টমেন্ট রিটার্ন ইজ 10%। আর প্রথম ইনভেস্টমেন্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে 10%। আর সেকেন্ড ইনভেস্টমেন্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে 5%। দুইজনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও দুই রকম। এবার ওনারা প্রশ্ন করেছে হুইচ ইনভেস্টমেন্ট ইজ লেস রিস্কি। এই দুইটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কোনটা লেস রিস্কি, তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। বেসড সলিডলি অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিত্তিতে আমরা যদি সিদ্ধান্ত নেই তাহলে কোনটা বেশি কম ঝুঁকিপূর্ণ? তাহলে তোমরা বলো প্রথমটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5%, 10%, আর দ্বিতীয়টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5%। যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম সেটা তত কম ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা বলতে পারি যে ইনভেস্টমেন্ট 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিত্তিতে যদি ঝুঁকি বিবেচনা করি তাহলে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। কি বলছি বুঝেছ? জি স্যার। আর একটা প্রশ্ন করেছে ওনারা নিচে, হুইচ ইনভেস্টমেন্ট ইজ লেস রিস্কি। আবারও একই প্রশ্ন স্যার করে। এটার কোনো ম্যাথ হবে না? না না, কোনো মেথড না, ওনারা জাস্ট একটা থিওরিটিক্যাল প্রশ্ন করছে যে আচ্ছা এটা থিওরি। একটা থিওরিটিক্যাল প্রশ্ন করছে অঙ্কের মধ্যে, কিন্তু এটা অঙ্কই। আমি পুরোটা একটু বুঝাই দিই। ওনারা বলছে প্রথম ইনভেস্টমেন্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 10% হয় আর দ্বিতীয় ইনভেস্টমেন্টের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 5% হয় তাহলে এই দুটো ইনভেস্টমেন্টের মধ্যে কোনটা বেশি কম ঝুঁকিপূর্ণ যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিত্তিতে সিদ্ধান্ত নেই। বেসড সলিডলি অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই তাহলে কোনটা কম ঝুঁকিপূর্ণ? তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10, একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যার যত কম তার ঝুঁকিটাও তত কম। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে আমাদের ইনভেস্টমেন্ট 2 এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, তাই সে কম ঝুঁকিপূর্ণ। হয়েছে? পরীক্ষা খাতা কিভাবে অ্যান্সার করবে এখানে সলিউশনটা আছে, আমি দেখাই দিব। আগে তোমরা নিজেরা প্রশ্নটা আগে বুঝো। হয়েছে? জি স্যার। এরপরে ওনারা আরেকটা প্রশ্ন করেছে হুইচ ইনভেস্টমেন্ট ইজ লেস রিস্কি। একই প্রশ্ন আবার করছে, কোনটা কম ঝুঁকিপূর্ণ? বেসড অন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। যদি আমরা সিভির মাধ্যমে সিদ্ধান্ত নেই, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলতে আমরা সিভি কে বুঝি। তাহলে এবার এই প্রশ্নের জবাব দিতে গেলে এই দুইটা ইনভেস্টমেন্ট থেকে আমাদেরকে সিভিটা বের করতে হবে। দুইটা ইনভেস্টমেন্ট থেকে আমাদেরকে সিভিটা বের করতে হবে। যার সিভি যত কম তার ঝুঁকি তত কম। আর সিভি বের করার সূত্র উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর নিচে এক্সপেক্টেড রিটার্ন। উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নিচে এক্সপেক্টেড রিটার্ন। এই সূত্র দিয়ে আমরা সিভি বের করি। যদি প্রথম ইনভেস্টমেন্টটা বের করো তাহলে দুইটাই হবে 1 1। যদি দ্বিতীয়টা করো তাহলে দুইটাই হবে 2 2। কি বলছি বুঝেছ?
তাহলে যদি সিভির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আগে আমরা কি করব, দুইটা ইনভেস্টমেন্টেরই আগে আমরা সিভি বের করব। এবার যার সিভিটা হবে সবচেয়ে ছোট, সেটাকে আমরা কম ঝুঁকিপূর্ণ বলবো। হয়েছে? এবার ওনারা আরেকটা প্রশ্ন জি করেছে, which is a better measure given that expected return of the two investments are not the same? যেহেতু expected return দুজনেরটা সমান না, একজনের 15, একজনের 12, তাহলে আমি যে দুটো মেথডের মাধ্যমে ঝুঁকি বিবেচনা করলাম, এই দুটো মেথডের মধ্যে কোন মেথডটাকে তুমি বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করো? এই আরেকটা থিওরিটিক্যাল প্রশ্ন। তোমরা কি আমার কথা বুঝেছো? হুইচ ইজ এ বেটার মেজার, এখানে যে দুটো মেজরে আমরা ঝুঁকি বিবেচনা করলাম, কোনটা বেটার মানে বেশি ভালো, given that the expected return of two investment are not the same, যেখানে আমি তোমার দেখতে পাচ্ছি দুইটা ইনভেস্টমেন্টের এক্সপেক্টেড রিটার্ন দুটো সমান না, যেখানে দুইজনের এক্সপেক্টেড রিটার্নটা সমান না, সেখানে সিবিটা হলো সবচেয়ে বেস্ট মেজার। তাহলে মনে রাখবা, দুজনের রিটার্ন যখন সমান হয় তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে বেটার, আর যখন দুইজনের রিটার্নটা অসমান হয় তখন সিবিটা হচ্ছে বেটার। তোমরা কি আমার কথা বুঝেছো? জি স্যার। একজনের জি এক্সপেক্টেড রিটার্ন স্যার। কত? 15, আর একজনের এক্সপেক্টেড রিটার্ন কত? 12। দুজনের এক্সপেক্টেড রিটার্নটা যদি ভিন্ন হয়, তাহলে ঝুঁকি বিবেচনা করার জন্য সিবিটা হচ্ছে বেটার। আর যখন এই যে দুজনের রিটার্নই 15-15 হবে, তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে বেটার। তোমরা কি আমার কথা বুঝছো? জি স্যার। এইবার আমরা এই প্রশ্নের উত্তরটা আমি এখানে দিয়ে দিয়েছি, একটু দেখে নাও। এবার আমাদের এখানে সলিউশনের মধ্যে আমি কি লিখেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ লোয়ার ইন ইনভেস্টমেন্ট টু, ইনভেস্টমেন্ট টু এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ছোট, সো ইনভেস্টমেন্ট টু ইজ লেস রিস্কি বেসড সলিডলি অন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমার প্রথম প্রশ্নের জবাবটা শেষ। কি ঠিক আছে? এই এক লাইনে আমরা আমাদের প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে দিলাম। দেখেছো? এবার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি, দেখো সিভি বের করার জন্য সূত্র হচ্ছে উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন। তাহলে ফর ইনভেস্টমেন্ট 1 এর জন্য সিভি 1 আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 10 আর এক্সপেক্টেড ছিল 15, তাহলে আসলে 0.67। আর ইনভেস্টমেন্ট 2 এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল 5 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্সপেক্টেড রিটার্ন ছিল 12, তাহলে এর আসলো 0.42। দেখো এখানেও কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট দুইটা ছোট, দেখছো? এই যে ছোট। তাহলে আমরা বললাম হেয়ার সিভি ইজ লোয়ার ইন ইনভেস্টমেন্ট 2, ইনভেস্টমেন্ট 2 এ আমাদের সিভিটা ছোট, দাস ইনভেস্টমেন্ট 2 ইজ লেস রিস্কি বেসড অন দ্য কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ভিত্তিতে আমাদের ইনভেস্টমেন্ট 2 হবে কম ঝুঁকিপূর্ণ। আমাদের দ্বিতীয় প্রশ্নের জবাবটাও শেষ। এবার তৃতীয় প্রশ্ন, since expected return of two investment are not the same, যেহেতু দুইটা রিটার্নের এক্সপেক্টেড রিটার্নটা পরস্পর সমান নয়, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি ইজ বেটার মেজার ফর ডিটারমাইন রিস্কি প্রজেক্ট। ঝুঁকিপূর্ণ প্রজেক্ট বিবেচনার ক্ষেত্রে সিভিটা হবে বেটার মেজার। এই আমাদের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। আর এরকম প্রশ্ন কিন্তু ওনারা পরীক্ষাতে দিয়েছিল 4 মার্কের জন্য। বলো তো উত্তরটা কি তোমরা বুঝেছো? চল্লিশ নম্বর অঙ্কটা আমরা সবাই বুঝেছি? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। তাহলে আমাদের 40টা কমপ্লিট হয়ে গেল, এটা শীতের মধ্যেই করা ছিল, আমরা জবাবটা কমপ্লিট করলাম। 41 নম্বর অঙ্কটার মধ্যে কি আছে একটু দেখি। এটা কি করছিলাম আমরা এর আগের দিন? না। না ABC portfolio had a following return। দেখো আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা রিটার্ন দেওয়া আছে। হোয়াট ওয়ার দ্য অ্যারিথমেটিক মিন, গড় বের করতে বলছে। এই বলো তো আমরা গড় রিটার্ন বের করা শিখছি না আগে? সবগুলা রিটার্ন যোগ করে জি রিটার্ন স্যার। সংখ্যা দিয়ে ভাগ করলে না গড় রিটার্ন বের হয়, ওটাকে আমরা এক্সপেক্টেড রিটার্ন বলি আর বার বলি। করছি না বলো তো? জি স্যার। জি স্যার। এন্ড দ্য ভেরিয়েন্স অফ রিটার্ন, এবার ভেরিয়েন্স অফ রিটার্নটা বের করতে হবে। আচ্ছা তোমরা বলো, এক্সপেক্টেড রিটার্ন বের করার পর এখন খালি ভেরিয়েন্স অফ রিটার্নটা বের করতে হবে। স্যার ভেরিয়েন্সের সূত্র তো ওই যে কি যেন বলে, বলো বলো বলো।
সিগমা স্কোয়ার এরকম ছিল না স্যার? সিগমা স্কোয়ারই, দাস সিগমা স্কোয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের যেহেতু এখানে প্রবাবিলিটি নেই, তাই এবার আমরা সিগমাটা বের করার জন্য এই সূত্রটা ইউজ করতে পারবো না, বুঝছো? এবার জি আমরা স্যার। সূত্রটা ইউজ করব আর মাইনাস আর বার, মাইনাস আর বার প্লাস হচ্ছে মানে হোল স্কোয়ার আর যতটা থাকে অতটা দিয়ে প্লাস করে দিব। এখানে হচ্ছে সামেশন, আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, জি স্যার। আর পুরাটার উপর রুট ওভার। এই দেখেছো? রুট ওভার। তাহলে এই সূত্রটা ব্যবহার করে এবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার পর ওটাকে আমরা স্কোয়ার করে দিব, তাহলে আমরা ভেরিয়েন্সের মানটা পাবো, বুঝেছো? জি স্যার। তাহলে এবার জি তোমরা স্যার। এই অঙ্কটার মধ্যে যেহেতু প্রবাবিলিটি নেই, প্রবাবিলিটি না থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করে আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, তারপর আমরা সেটাকে রুট করে দিব, কি স্কোয়ার করে দিব। কি বলছি বুঝেছো? বলো তো, তোমরা এই সূত্রটা আগে দেখছো না জি সবাই? স্যার। এই সূত্র দেখছো না আগে তোমরা? জি স্যার। তাহলে তোমরা এই আর বারটা আগে বের করবা, জি স্যার। গড় রিটার্ন আগে বের করবা, সেটাকে বলবা আর বার। এবার প্রত্যেকটা রিটার্ন থেকে ওই আর বার বিয়োগ করে হোল স্কোয়ার, প্রত্যেকটা রিটার্ন থেকে আর বার বিয়োগ করে হোল স্কোয়ার, ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, পুরোটার উপর রুট ওভার। এই সূত্র দিয়ে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবা। এবার ভেরিয়েন্স বের করার জন্য ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটাকে জাস্ট স্কোয়ার করে দিবা, কি ঠিক আছে? পারবা করতে? জি স্যার ইনশাল্লাহ। 41 নাম্বারটা নিজেরা ট্রাই করবা করার বাসায়। এবার আমরা পার্ট সি তে চলে আসলাম। পার্ট সি তে কি আছে একটু দেখেই। না, পার্ট সি এর সব অঙ্ক তোমরা এখনই পারবে না, এখনই পারবে না। আমি পার্ট সি টা পরের দিন শুরু করব, তোমরা ওই 40 পর্যন্তই করো, পরের ক্লাসে আমি পার্ট সি টা স্টার্ট করে দিয়ে দিব। তখন একটা না আমরা বেশ কিছু অঙ্ক করব। আর আজকে একদম কেউই নাই, আমরা জাস্ট এই লিঙ্কটা শেষ হয়ে গেলে 10 মিনিট পর আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর জন্য লিঙ্ক দিব, ঠিক আছে? আশেপাশে থাকো, ওরা কেউ আজকে আসে নাই। পরের ক্লাসে আমরা পার্ট সি টা